হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি খলজি বংশ এবং এই ভিডিওতে আলোচনা করব তুগলক বংশ। তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। প্রতিষ্ঠাতা হলেন গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক হলেন এই তুগলক বংশের প্রতিষ্ঠাতা। তিনি 1320 খ্রিস্টাব্দে খলজি বংশের শেষ সুলতান নাসিরউদ্দিন খুসরো শাহকে হত্যা করেন এবং নাসিরউদ্দিন খুসরো শাহকে হত্যা করে এই গিয়াসউদ্দিন তুগলক দিল্লির সিংহাসনে বসেন এবং সেখান থেকেই শুরু হয় খলজি বংশের পতন এবং তুগলক বংশের শুরু। এবং তিনি 1320 থেকে 1335 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন, অর্থাৎ দিল্লির সিংহাসনে বসেছিলেন। এই গিয়াসউদ্দিন তুগলক তিনি সুলতান হওয়ার পর তিনি উপাধি ধারণ করেছিলেন, কিন্তু তার আসল নাম হলো গাজী মালিক। তার আসল নাম গাজী মালিক। তার আসল নাম গাজী মালিক। গিয়াসউদ্দিন তুগলক সুলতান হওয়ার পর অর্থাৎ দিল্লির সিংহাসনে বসার পর তিনি যেসব কাজ করেছিলেন সেগুলো হলো, 1 নম্বর, তিনি তুগলকাবাদ শহর প্রতিষ্ঠা করেছিলেন। তুগলকাবাদ শহর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আর কি করেছিলেন? চাষীদের জল সেচের জন্য বহু সংখ্যক খাল খনন করেছিলেন। তার সময় ডাক বিভাগের তিনি বিরাট পরিবর্তন করেন, অর্থাৎ ডাক বিভাগ তিনি উন্নত করেন। ডাক বিভাগ তিনি অনেক উন্নত করেন। তিনি আর কি করেন? তিনি তেলেঙ্গানা জয় করেন। 4 নাম্বার, তেলেঙ্গানা জয় করেন। তেলেঙ্গানা জয় করা হয় এই গিয়াসউদ্দিন তুগলকের রাজত্বকালে, অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলক তখন দিল্লির সিংহাসনে ছিলেন। কিন্তু তেলেঙ্গানা প্রকৃত অর্থে জয় করেন জুনা খান বা উলুগ খান। এই উলুগ খানেরই নাম হলো মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ উলুগ খান মোহাম্মদ বিন তুগলক নাম ধারণ করে দিল্লির সুলতান হয়। তিনি অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলক তিনি বাংলা জয় করেন। 5 নাম্বার, বাংলা। তিনি বাংলা জয় করেন। তবে বাংলা জয় করার পর তিনি কোনো অর্থ পাননি। বাংলা জয় করা সত্ত্বেও তাকে খালি হাতে ফিরতে হয়। তবে তিনি বাংলা থেকে খালি হাতে ফেরার পথে, দিল্লিতে ফেরার আগে তিনি নিজামুদ্দিন আউলিয়াকে চিঠি পাঠান বা খবর পাঠান যে তার জমি তাকে ফিরিয়ে দিতে হবে। তখন নিজামুদ্দিন আউলিয়া তিনি বলেন, হনুস দিল্লি দুরাস্ত, অর্থাৎ দিল্লি আবি দূর হে, অর্থাৎ দিল্লি এখনো অনেক দূর। কোনো লক্ষ্য পূরণ করা থেকে, অর্থাৎ টার্গেট অ্যাচিভ করা থেকে যখন অনেক দূরে থাকে তখন এই প্রবাদটি ব্যবহার করা হয়। এই প্রবাদটি বাস্তবের সাথেও মিলে যায়। ফিরোজ শাহ তুগলক বাংলা থেকে খালি হাতে যখন দিল্লিতে ফিরে আসে, তখন ফিরে আসতে আসতে তিনি দিল্লি পৌঁছানোর আগেই একটি স্থানে তিনি বিশ্রাম নেন এবং সেখানে মোহাম্মদ বিন তুগলকের তৈরি একটি কাঠের রাজপ্রাসাদে তিনি বিশ্রাম নেন। কিন্তু কাঠের রাজপ্রাসাদটি ভেঙে পড়ে এবং সেই ভাঙা কাঠের রাজপ্রাসাদের নিচে চাপা পড়ে গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যু হয় এবং গিয়াসউদ্দিন তুগলকের মৃত্যুর পরই দিল্লির সুলতান হয় মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ পরবর্তী সুলতান মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক, তার আসল নাম জুনা খান। মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন। কে? ইবন, একজন পর্যটক ইবন বতুতা ভারতে এসেছিলেন এবং ইবন বতুতার লেখা বইয়ের নাম হলো রেহেলা।
ইবন বতুতাকে এই মোহাম্মদ বিন তুগলক দিল্লির কাজী করেন। অবশ্য তার এই সিদ্ধান্তে তার পারিপার্শ্বিক ব্যক্তিবর্গ অর্থাৎ তার রাজসভায় উপস্থিত অন্যান্য ব্যক্তিরা সহমত ছিল না। তাদের বিরোধিতা সত্ত্বেও মোহাম্মদ বিন তুগলক ইবন বতুতাকে দিল্লির কাজী করেন। কি করেন? ইবন বতুতাকে দিল্লির কাজী। দিল্লির কাজী করেন। মোহাম্মদ বিন তুগলকের ঐতিহাসিকরা কটাক্ষ করে বলে পাগলা রাজা। আসলে তিনি পাগলা রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি প্রায় 22টি ভাষা জানতেন। জ্ঞানী ব্যক্তি হওয়া সত্ত্বেও ঐতিহাসিকরা কেন তাকে পাগলা রাজা বলে? কারণ মোহাম্মদ বিন তুগলক যে কটি সিদ্ধান্ত নিয়েছিল সবই তার এগেনস্টে গিয়েছে, অর্থাৎ সিদ্ধান্তগুলো হয়তো ভালোই ছিল কিন্তু তার ফলাফল হয়েছে উল্টো। কি সেই সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলোর কারণে মোহাম্মদ বিন তুগলককে পাগলা রাজা বলা হয়? মোহাম্মদ বিন তুগলকের 1 নম্বর সিদ্ধান্ত হলো দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। দোয়াব অঞ্চলের কর বৃদ্ধি। কোন একটি অঞ্চলে, এই দোয়াব অঞ্চলে ভালো ফসল হতো, এই অঞ্চলে কর যদি বৃদ্ধি করা হয় এটা তো খারাপ কিছু সিদ্ধান্ত না। সিদ্ধান্তটা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু বাস্তবে এটি ঠিকঠাক করে প্রয়োগ করা হয়নি। দোয়াব অঞ্চলে যে বছর কর বৃদ্ধি করা হয় সেই বছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দোয়াব অঞ্চলে ফসল উৎপন্ন হয়নি, বা যা উৎপন্ন হয়েছে খুবই কম। অর্থাৎ ফসল উৎপন্ন হয়েছে কম, অথচ কর দিতে হবে তাদের আগের থেকেও বেশি। এর ফলে চাষিদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। কিন্তু যেহেতু এই মোহাম্মদ বিন তুগলক সুলতান এবং সুলতান আদেশ করেছে যে দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করতে হবে, তাই কর আদায়কারীরা জোর জুলুম করে কৃষকদের কাছ থেকে কর আদায় করত। শেষ পর্যন্ত কৃষকরা অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা চাষবাস ছেড়ে স্থানান্তর করার কথা সিদ্ধান্ত নেয়। এই খবর শেষ মুহূর্তে জানতে পারে মোহাম্মদ বিন তুগলক, এবং মোহাম্মদ বিন তুগলক জানতে পেরে সেই বছর কর মকুব করে দেয়। শুধুমাত্র তাই করেননি, তিনি সরকারি কোষাগার থেকে কৃষকদের ভর্তুকির ব্যবস্থা করেন যাতে তারা চাষবাস কন্টিনিউ করতে পারে। অর্থাৎ এই সিদ্ধান্তটি ভালো কিংবা খারাপ সে পরের কথা, কিন্তু এটি বাস্তবে ঠিকঠাক করে প্রয়োগ করা হয়নি। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব একটা ভুল ছিল না, কিন্তু বাস্তবে প্রয়োগ করার ক্ষেত্রে এটি ভুল ছিল। তাই এটি মোহাম্মদ বিন তুগলকের এগেইনস্টে চলে যায়। 2 নম্বর সিদ্ধান্ত কি ছিল? 2 নম্বর সিদ্ধান্ত ছিল মুদ্রা পরিবর্তন। তিনি সোনা রূপোর মুদ্রার পরিবর্তে তামার সাংকেতিক মুদ্রা চালু করতে চেয়েছিলেন। চীনের কুবলাই খানকে অনুসরণ করে, বা চীনের কুবলাই খানের মতো তিনি তামার সাংকেতিক মুদ্রা চালু করতে চেয়েছেন। এটার মধ্যে সিদ্ধান্তটার মধ্যে কয়েকটা ভুল নেই, কিন্তু এটি বাস্তবে সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। এই তামার মুদ্রা যখন চালু করে সেই মুদ্রা প্রচুর পরিমাণে জাল করতে শুরু করে এবং সেই জাল মুদ্রায় দেশ ভরে যায়। তখন এটি বুঝতে পেরে মোহাম্মদ বিন তুগলক ঘোষণা করে যে সবাই তামার সাংকেতিক মুদ্রা সরকারি কোষাগারে জমা করে, সেখান থেকে যেন আসল সোনা রূপার মুদ্রা নিয়ে যায়। এর ফলে সরকারি কোষাগার জাল মুদ্রায় বা জাল তামার সাংকেতিক নোটে ভরে যায়। এর ফলে মোহাম্মদ বিন তুগলক অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। তাই এই মুদ্রার পরিবর্তন, এই সিদ্ধান্তটাও শেষ পর্যন্ত তার এগেইনস্টেই চলে যায়। 3 নম্বর সিদ্ধান্ত কি? 3 নম্বর সিদ্ধান্ত হলো রাজধানী স্থানান্তর। রাজধানী স্থানান্তর সেই সময় রাজধানী ছিল দিল্লি। মোহাম্মদ বিন তুগলক রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যায়। তার কারণ হলো দিল্লিতে বহিঃশত্রুরা খুব সহজে আক্রমণ করতে পারে এবং আক্রমণ করে তার দখলও করে নিতে পারে। তার জন্য রাজধানীকে সেফ রাখার জন্য তিনি রাজধানী দিল্লি থেকে দেবগিরি, যেটি বর্তমানে দৌলতাবাদ, সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের মধ্যে খুব একটা ভুল নেই, কিন্তু বাস্তবে যখন প্রয়োগ করা হয় এটি তখন ভুল হয়ে যায়। অর্থাৎ বাস্তবে এটি সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। কেন প্রয়োগ করা হয়নি সঠিকভাবে?
তিনি শুধুমাত্র রাজধানী এবং অফিস আদালত এবং নিজেই শুধুমাত্র দিল্লিতে যাননি, তার সমস্ত আত্মীয় পরিজন, তার সমস্ত আত্মীয় পরিজনদের সাথে করে তিনি দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে গিয়েছিলেন। এবং তার আত্মীয় পরিজন তাদের পূর্বপুরুষদের ঘর বাড়ি ছেড়ে দিল্লি ছেড়ে যেতে তারা রাজি ছিলেন না, কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে সুলতান তাদেরকে দৌলতাবাদে নিয়ে যায়। দৌলতাবাদে পৌঁছে যখন জলবায়ুর কারণে তার শরীর যখন শুট করতো না, জলবায়ুটা অর্থাৎ জলবায়ুর কারণে তার শরীর যখন খারাপ হতে শুরু করে, তখন তিনি বুঝতে পারেন তাকে পুনরায় দিল্লি ফিরে যেতে হবে। এবং তিনি শুধুমাত্র একা দিল্লি যাননি, তিনি আবার যাদেরকে নিয়ে এসেছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি আবার দিল্লি ফিরে গিয়েছিলেন। এই খুব কম সময়ের মধ্যে হঠাৎ করে দিল্লি থেকে দৌলতাবাদ যাওয়া এবং দৌলতাবাদ থেকে পুনরায় দিল্লি আসা, এই যাওয়া আসার ফলে পথেই বহু সংখ্যক মানুষ মারা যায়। এর ফলে তিনি তার আত্মীয় পরিস্বজনদের তিনি সমর্থন হারিয়েছিলেন, যে সমর্থন তিনি আর কোনোদিন ফিরে পাননি। অর্থাৎ তার এই সিদ্ধান্ত রাজধানী থেকে দিল্লি থেকে দৌলতাবাদে নিয়ে যাওয়া, এটি ছিল একটি ভুল সিদ্ধান্ত। 4 নাম্বার, ইরান আক্রমণের জন্য ইরান আক্রমণের জন্য 3 লাখ সৈন্যের অগ্রিম বেতন 3 লাখ সৈন্যকে তিনি অগ্রিম বেতন দিয়ে রেখেছিলেন যে ইরান আক্রমণ করা হবে এই উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত তিনি ইরান আক্রমণ করেননি, ফলে সৈন্যদের মনোবল ভেঙে যায়। 5 নাম্বার সিদ্ধান্ত ছিল করাচিল অভিযান। করাচিল অভিযান শীতকালে করা হয়েছিল, শীতের সময় করা হয়েছিল, ফলে সে অত্যধিক শীতের কারণে এই করাচিল অভিযানে বহু সংখ্যক সৈন্যের মৃত্যু হয়। তার এই সিদ্ধান্তগুলো খুব একটা ভুল ছিল না, কিন্তু এটি বাস্তবে যখন প্রয়োগ করা হয়েছিল তখন তার এগেনস্টে চলে গিয়েছিল। তার এই ভুল সিদ্ধান্ত, অর্থাৎ তার এই সিদ্ধান্তগুলো ভুল প্রমাণিত হয়েছিল। তার এই ভুল সিদ্ধান্তের জন্য ঐতিহাসিকগণ তাকে কটাক্ষ করে পাগলা রাজা বলে। মোহাম্মদ বিন তুগলকের সময় 2টি রাজ্য স্বাধীনতা ঘোষণা করে। কি কি সেই 2টি রাজ্য? 1 নাম্বার হলো 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য 1336 খ্রিস্টাব্দে নিজেদের স্বাধীন রাজ্য হিসেবে ঘোষণা করে। 2 নাম্বার হলো 1347 খ্রিস্টাব্দে বাহমনি সাম্রাজ্য। নিজেদেরকে স্বাধীন বলে ঘোষণা করে। মোহাম্মদ বিন তুগলকের সময় এই বিজয়নগর এবং বাহমনি 2টি রাজ্য স্বাধীন হয়ে যায়। মোহাম্মদ বিন তুগলকের পর দিল্লির সুলতান হয় ফিরোজ শাহ তুগলক। এই ফিরোজ শাহ তুগলককে সুলতানি যুগের আকবর বলা হয়। কি বলা হয়? সুলতানি যুগের আকবর। তিনি ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চাপিয়েছিলেন। ব্রাহ্মণদের উপর জিজিয়া কর চাপিয়েছিলেন। জিজিয়া কর মোহাম্মদ বিন কাসিম প্রথম জিজিয়া কর চাপায়, ভারতীয়দের উপর জিজিয়া কর চাপায়। এই জিজিয়া কর ছিল অমুসলিমদের কাছ থেকে সংগ্রহ করা ট্যাক্স হলো জিজিয়া কর। জিজিয়া কর মোহাম্মদ বিন কাসিম যখন আরোপ করে তখন বাচ্চা, বুড়ো, বিকলাঙ্গ, মহিলা এবং ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করা হয়নি। কিন্তু ফিরোজ শাহ তুগলক যখন দিল্লির সুলতান হয় তখন তার আত্মীয় পরিজনদের চাপে তিনি ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করতে বাধ্য হন।
তিনি আর কি করেছিলেন, তিনি 300টারও বেশি তিনি শহর প্রতিষ্ঠা করেছিলেন। 300টির বেশি শহর প্রতিষ্ঠা করেছেন। তিনি 1200রও বেশি ফলের বাগান তিনি তৈরি করেছিলেন। প্রচুর ফলের বাগান তিনি তৈরি করেছিলেন। আর কি করেছিলেন? 5 নাম্বার, তিনি জল সেচের জন্য বহু সংখ্যক খাল খনন করেছিলেন। চাষীদের জল সেচের সুবিধার জন্য তিনি বহু সংখ্যক খাল খনন করেছিলেন। 6 নাম্বার তিনি কি করেছিলেন? PWD অর্থাৎ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট তিনি তৈরি করেছিলেন। তার রাজত্বকালে 7 নাম্বার, তার রাজত্বকালে প্রায় 1,80,000 দাস ছিল তার রাজত্বকালে। বহু সংখ্যক দাস ছিল তার রাজত্বকালে। 8 নাম্বার, তিনি কি করেছিলেন? তিনি বহু সংখ্যক হিন্দুদের ধর্মগ্রন্থ অনুবাদ করেছিলেন। তিনি অনুবাদ করেছিলেন। সরকারি অর্থে 9 নাম্বার, সরকারি অর্থে তিনি কি করেছিলেন? সরকারি অর্থে চিকিৎসার ব্যবস্থার জন্য হাসপাতাল তৈরি করেছিলেন। সম্পূর্ণ সরকারি অর্থে তিনি হজ যাত্রার ব্যবস্থা করেছিলেন। 10 নম্বর, তিনি হজ যাত্রার ব্যবস্থা করেছিলেন। এই হজ যাত্রা সম্পূর্ণ সরকারি অর্থে করা হয়েছিল, সরকারি অর্থে যাওয়ার ব্যবস্থা করেছিল। 11 নম্বর কি? তিনি টোপরা ও মিরাট অভিলেখ অশোকের 14 শিলালিপির মধ্যে টোপরা ও মিরাট শিলালিপি তিনি দিল্লিতে নিয়ে এসেছিলেন। তার আত্মজীবনীর নাম হলো ফরহাদ এ ফিরোজ শাহী। তার আত্মজীবনীর নাম ফরহাদ এ ফিরোজ শাহী। ফিরোজ শাহ তুগলকের পর দিল্লির সুলতান হয় নাসিরউদ্দিন মাহমুদ। বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রাজধানীকে রক্ষা করার জন্য তিনি রাজধানী দিল্লি থেকে পালম নিয়ে আসে। দিল্লি থেকে পালম স্থানান্তর করেন। তিনি স্থানান্তর করেও শেষ পর্যন্ত তিনি রক্ষা করতে পারেননি রাজধানী। তার আমলে 1398 খ্রিস্টাব্দে তৈমুরলং আক্রমণ করেন এবং এই নাসিরউদ্দিন মাহমুদের পর থেকেই তুগলক বংশের পতন শুরু হয় এবং 1414 খ্রিস্টাব্দে এই তুগলক বংশের সম্পূর্ণভাবে পতন ঘটিয়ে সৈয়দ বংশের শাসন শুরু হয়। আমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।